পৌলমীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমিনুর স্যার। সুকৃতির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বর্ণালী ম্যাডাম। রুদ্রপ্রতাপের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমিনুর স্যার। অভিনন্দন সৌম্যজিৎ, তোমরা একটু মঞ্চে চলে এসো, যারা চিত্র প্রদর্শনী আছে তারা তো জানো। দিয়া ওর পুরস্কারটা এবার দেখাবে, দিয়া ওর চিত্র প্রদর্শনীটা এবার দেখাবে। দিয়া ওর নিজ দেবে পরের বছর, তো খুব থাকছে পরের বছর যেন সাফল্য পায় আর কি, এই সকলের কাছে প্রার্থনা করি। দিয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমিনুর স্যার। উষশ্রী দেবস্মিতা খুব টেনশন করছিল ওর ছবি নিয়ে, ওর খুব সুন্দর ছবি হয়েছে। দেবস্মিতার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বর্ণালী ম্যাডাম। একটু সকলে হাততালি দিয়ে ওদেরকে উদ্বুদ্ধ করবেন। উষশ্রী ক্লাস 11, খুব কম কথা বলে, খুব লাজুক স্বভাবের। উষশ্রী, তুমি আগে তোমার ছবিটা দেখাও সবাই, তোমার অসাধারণ ছবি। উষশ্রী প্রচুর গুণের অধিকারিণী, ওর নাচ, ওর ছবি খুব সুন্দর, সবকিছুই খুব সুন্দর আর কি। আমি খুব ভাগ্যবান আর কি এমন সুন্দর ছাত্রছাত্রীতে। রোহিণীও আরেকজন খুব টেনশন করে সবকিছু নিয়ে, এত সুন্দর ছবি এঁকেছে, কিন্তু রোহিণীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বর্ণালী ম্যাডাম। সঙ্গীতার হাতেও পুরস্কার তুলে দিচ্ছেন বর্ণালী ম্যাডাম। সায়ন আমাকে বহু কাজে ভীষণ সাহায্য করে, সায়নকেও ডেকে নেবো আমি মঞ্চে। সায়ন এসো। সায়নের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বর্ণালী ম্যাডাম। আমাদের অনুষ্ঠানের প্রথম ভাগ মিটলো। আজকে অনেক অভিভাবক অভিভাবিকা আছেন দেখছি, তো প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা এভাবেই, যে আমরা ছোটবেলাতে সবসময় আমাদের মা বা বাবার সাথে হাত ধরে স্কুলে যেতাম, যত আস্তে আস্তে বড় হই আমরা ছাত্রছাত্রীরা মা এবং বাবা তাদের হাতগুলোকে আলগা করতে থাকে। তো আপনারা যেভাবে আজকে পর্যন্ত চাপতে ধরে রেখেছেন, এটা বোধহয় আজকের সময় খুব প্রয়োজনীয়। তার কারণ আজকের সময়ে আমরা যদি ছেলে মেয়ে বড় হয়ে গেছে বলে তাদের হাতটাকে ছেড়ে দিই, আলগা করে দিই, অবশ্যই তাদের সাথে বন্ধুর মতো মিশবো, কিন্তু হাত আলগা করে যদি দিই তাহলে কিন্তু আজকের যে জেনারেশন তাদের এত কিছু চারপাশে ডিস্ট্রাকশন যে তারা কিন্তু পিছিয়ে যেতে দ্বিধাবোধ করবে না বা ডিস্ট্রাকশনের ফাঁদে পড়ে যেতে পারে। তাই এভাবেই আপনারা যে শক্তভাবে হাত ধরে রেখেছেন, এটার জন্য আপনাদের প্রত্যেককে অনেক 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 শুভকামনা। আগামীতেও আপনারা এভাবেই যাতে হাত ধরে থাকেন সেই প্রার্থনা করি। দ্বিতীয়ত, যে আজকে আমরা যে দিনটাতে এই অনুষ্ঠানটা করছি, এই দিনটা 25শে অক্টোবর। আমি জানি হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে নাও জানেন, যে আজকের দিনটি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ক্যালেন্ডারে। কারণ আজকের এই দিনটি আন্তর্জাতিক শিল্পী দিবস হিসাবে প্রতি বছর পালিত হয়, এবং আমরা আজকে এই মঞ্চ থেকে এই যে ছোট্ট ছোট্ট কুড়ি যে কিশোরয় তাদের হাতে যে স্যার যেভাবে পুরো অনুষ্ঠানটাই করেছে, তাদের হাতে আমরা যে তাদের সম্মাননা জ্ঞাপন করতে পারলাম বা তুলে দিতে পারলাম, তাতে সত্যিই আমরা উদ্বুদ্ধ যে এই কিশোরয়গুলোই একদিন পাতা মেলবে, বড় হয়ে উঠবে, এবং এরাই একদিন অনেক অনেক বড় শিল্পে উত্থাপন করবে সারা পৃথিবী জুড়ে। তো আজ এই সন্ধ্যাতে আজকের যে অনুষ্ঠান, সেটা গান বাজনা কবিতা আবৃত্তি এগুলোকে ঘিরে, তাই আমার মনে হয় বক্তৃতা দিয়ে খুব বেশি সময় নষ্ট করাটা এটা ঠিক হবে না। আমি স্যার যে পড়ান, আমরা সহযোদ্ধা এসওই বাংলা প্ল্যাটফর্ম, আমাদের বাংলার প্রতিটি ছেলে মেয়ের ভালোবাসার প্ল্যাটফর্ম, এবং আমরা সবাই মিলে সেই প্ল্যাটফর্মটাকে চালিয়ে নিয়ে চলেছি। তো সেখানে আমরা তো প্রতিনিয়ত কথা বলি, প্রতিনিয়ত পড়িয়ে চলি, কিন্তু স্যার আজকে যে অনুষ্ঠানটা করছে, যে ভাবনা থেকে অনুষ্ঠানটা করছে, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের শুধুমাত্র ওই পাঠ্যপুস্তকের ঘেরাটোপে বেঁধে রাখলে আসলে কিন্তু তাদের সম্পূর্ণ পাঠদানটা হয় না। তো তার বাইরে বেরিয়ে এসে তাদের যে সংস্কৃতি, মানে বাংলা তো প্রচন্ড, আমরা যারা বাঙালি আমরা প্রচন্ড সংস্কৃতি প্রবণ, তো এই যে জায়গাগুলো গান নাটক আবৃত্তি এই জিনিসপত্রগুলো
আমার মনে হয় যে এগুলো আমাদের অনেক বেশি আমাদেরকে মুক্ত করে, অনেক বেশি খোলা আকাশ দেয়, এবং আসলে আমাদের এই পড়াশোনা করতে করতে যে একটা ক্লান্তি আসে সেই ক্লান্তিটাকে কাটিয়ে তোলে। তো মাঝে মাঝে এই সমস্ত বিষয়গুলো খুবই প্রয়োজনীয় হয়ে ওঠে। অন্ততপক্ষে আজকের যে সময় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গেমিং, অ্যাডিকশন, এই সমস্ত জায়গাতে মানে যেভাবে ছেলে মেয়ে চলে যাচ্ছে, সেই জায়গাতে এই রকম ভাবে অনুষ্ঠান বা এভাবে ছেলে মেয়েদেরকে সংস্কৃতি মনস্ক করে তোলাটা আমার মনে হয় খুব বেশি প্রয়োজনীয়, খুব বেশি জরুরি এবং খুব বেশি বাস্তবিক। আর বেশি কথা আমি বলবো না। স্যার আমাকে এক সপ্তাহ আগে বলেছিলেন যে স্যার আপনি আসছেন যেহেতু, তো একটা আবৃত্তি করতে হবে। আমি আবৃত্তির সাথে যুক্ত নেই প্রায়, মানে একদম সক্রিয়ভাবে যুক্ত নেই প্রায় 4 বছর হতে চললো। তার কারণ এসওই বাংলা প্ল্যাটফর্মটাকে দাঁড় করানোর জন্য আমি আমার ওই যে দিকটা, অর্থাৎ যে আবৃত্তিকে সক্রিয়ভাবে যুক্ত থাকা বা নাটকের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকা, সেটাকে ছেড়ে এসেছি। আবার হয়তো পরবর্তীতে কখনো যুক্ত হব, কিন্তু এই 4 বছর অ্যাকচুয়ালি মানুষ তো অভ্যাসের দাস। এই 4 বছর যেহেতু একটা অনভ্যাসের বশবর্তী আমি পড়েছি, যার জন্য হয়তো আবৃত্তির যে ভঙ্গি বা আবৃত্তির যে প্রেজেন্টেশন যতটা একেবারে নিখুঁত হওয়া উচিত ততটা হয়তো হবে না। কিন্তু স্যার যেহেতু রিকোয়েস্ট করেছেন, আমি আমার মতো করে চেষ্টা করছি পুরো আমার যে আজকের উপস্থাপনা সেটাকে রাখার। তো এই উপস্থাপনা রাখার আগে একটুখানি বলে রাখি যে আজকের সময়, আচ্ছা আমি একটু প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আমি জানি আমি একটু বেশি কথা বলছি, কিন্তু আমি চাইবো প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই যে কথাগুলো বলছি প্লিজ আপনারা একটু মন দিয়ে শুনবেন। আপনারা কেউ কথা বলবেন না। আমিও যখন ওখানে গিয়ে বসবো আমিও চেষ্টা করবো শোনার, আমিও কথা বলবো না। তো প্লিজ এটা একটা রিকোয়েস্ট করছি যে আপনারা কেউ একটু সাইলেন্ট থাকলে খুব ভালো হবে। তো আজকের সময়টা যেটা নিয়ে বলছিলাম, যে আজকের সময়ে আমরা যে ভারতবর্ষে দাঁড়িয়ে আছি, আমি কিছুদিন আগেই একটা ভিডিওতে বলছিলাম নানা ভাষা, নানা জাতি, আমরা সবাই একসাথে এখানে আছি, এবং এই বিচিত্র ভারতবর্ষ, সেই জায়গাতে আজকে আমরা খুব মানে অসহায়। আমাদের মতো যারা মানুষ, আমি মনে করি স্যারও সেটা খুব গভীরভাবে ফিল করে, আপনারাও যারা বসে আছেন আপনারাও খুব গভীরভাবে ফিল করেন যে আজকের যে সময়, যে অগ্নিভ সময়ে আমরা দাঁড়িয়ে আছি, মানে যেভাবে চারিদিকে আগুন জ্বলছে এবং আগুন জ্বালানোর যে অপচেষ্টা হয়ে চলেছে কন্টিনিউয়াসলি, আমাদেরকে মানে আমরা যে বিবিধের মাঝে যে মিলন গড়ে তুলে আছি, সেই মিলনটাকে ভাঙার জন্য যে অপচেষ্টা হয়ে চলেছে, সেখানে প্রতিনিয়ত আমরা দেখছি যে আমরা সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছি। কখনো আমরা শুনতে পাচ্ছি যে কোনো কবি সে তার কবিতা লেখার জন্য খুন হচ্ছে, কখনো আমরা শুনতে পাচ্ছি যে কোনো সাংবাদিক, কিছুদিন আগেই আপনারা নিশ্চয়ই পেপারে পড়েছেন যে একটা রাজ্যের সাংবাদিককে সঠিক খবর পরিবেশনার জন্য খুন হতে হয়েছে। তো সত্যি আমরা খুব অসহায় ভাবে দাঁড়িয়ে আছি, অসহায় অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি। সেটা শুধু আজকে নয়, একেবারে বহুদিন ধরে এই কালচারটা হয়ে চলেছে। অর্থাৎ একটা শ্রেণী যারা সবসময় চায় যে যারা সংস্কৃতি মনস্ক, যারা শঙ্খ ঘোষের ভাষায় বিশ্বাস করে, যারা আরো বেঁধে বেঁধে থাকাতে বিশ্বাস করে, তাদেরকে ভেঙে ফেলতে, তাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে। কিন্তু আমরা আমাদের মতো মানুষেরা আমরা সবসময় চেয়ে এসেছি যে আমরা ওই অপচেষ্টাকে রোধ করব, আমরা সেই অপচেষ্টা কখনোই হতে দেব না। তো সেই জায়গা থেকে আজকের সময়ে খুব রিলেটেবল, আই থিঙ্ক আপনারা প্রত্যেকে রিলেট করতে পারবেন এমন একটা কবিতা, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবির মৃত্যু। এই কবিতাটা আমি একটু পাঠ করছি, আবৃত্তি কতটা করতে পারবো জানি না, কিন্তু পাঠ করছি। আমি একটুখানি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে যেহেতু কবিতাটা অনেকটা বড় এবং বহুদিন হলো অভ্যাসটা ত্যাগ করেছি, তো আমি একটু দেখে দেখেই কবিতাটা পাঠ করছি। লোরকা স্মরণে, সুনীল গঙ্গোপাধ্যায়। দুজন খসখসে সবুজ উর্দি পড়া সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজন কোনো উত্তর দিল না। সিপাহী দুজনেরই জিভ কাটা। অস্পষ্ট গধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে
ধানের বাঁশঝাড় ঘুরে ফসল কাটা মাঠে এখন সত্যকৃতবদ্ধ ভূমি। সেখানে আরো 4 জন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত। তাদেরকে ঘিরে হাজার হাজার নারী পুরুষ। কেউ এসেছে বহুদূরের আধার ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলের ছুটির মাসি আগে বাজিয়ে, কেউ এসেছে ঘড়ির দোকানে ঝাঁপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি। যুবক এনেছে তার যুবতীকে, বৃদ্ধ ধরে আছে তার বৃদ্ধতরর কান। সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে। ঘটির সঙ্গে বাধা হলো কবিকে। তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো কনিষ্ঠের একটা তীর, অনাঙ্কা অলঙ্কারহীন, মধ্যমায় ঈশ্বর টনটনে ব্যথা, তর্জনী সংকেতময়, বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত। কবি সামান্য হাসলেন। একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। জনতার মধ্যে থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে তাদের মুরগি কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্য একসঙ্গে এত বেজন্মা দেখিনি শালা। পরাজিত এমএলএ বললেন একজন বেআমবিরকে কুচকিতে বড় আম্বা হচ্ছে আজকাল। একজন ভিখারি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামওয়ালাকে। একজন পকেট মারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায়। একজন ঘাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন প্রধান শিক্ষার্থী তার ছাত্রীদের জানালেন, প্লেটো বলেছিলেন একজন ছাত্র একটা লম্বা লোককে দেখে বলায় মাথাটা পকেটে পড়ুন দাদা। এক নারী অপর নারীকে দেখিয়ে বলল, এখানে একটা গ্যালারি বানিয়ে দিতে পারতো। একজন চাষি একজন জন্মঝুঁকে পরামর্শ দেয়, বউটার মুখে ফেলি ঢল ঢেলে দিতে পারো না। একজন মানুষ আরেকজন মানুষকে বলে, রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হয় না। তবু একজন সমস্যায় চেঁচিয়ে উঠল, এ তো ভুল লোককে এনেছে। ভুল মানুষ, ভুল মানুষ। রক্ত গধূলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ, বাঁশবনের কেউ উঠল বিপন্ন শেয়াল। নারীর অভিমানের মতন পাতলা ছায়া ভাসে পুকুরের জলে। ঝুমঝুমির মতো একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবিতার হাবুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে। রেখা ও অক্ষর থেকে রক্ত মাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে। ছেলেবেলায় বাতাবি লেবুর গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে এক গুচ্ছ জোনাকি। দমকা হওয়ায় এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ। তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। গাছ বেয়ে মন্থর ভাবে নেমে এলো একটি তক্ষক। ঠিক ঘড়ির মতন সে 7 বার ডাকলো। সঙ্গে সঙ্গে ছড়িপুর মতো বোবা কালা সিপাহী উঁচিয়ে ধরল রাইফেল, যার মাঝখানে রয়েছে একটা ছেলে ধরা। এমন ভাবে কণ্ঠস্বরে চেঁচিয়ে উঠল জনতা, ইনকিলাব জিন্দাবাদ। কবির শত পবিত্র ঠোঁট নড়ে উঠল। তিনি অস্পষ্ট হৃষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার শিকল খুলে দাও। কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজছেন একটি মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুঁজছেন একটি নারী। তিনি দুজনকেই পেয়ে গেলেন। কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, যেমন যায়। কবি নিঃশব্দে হাসলেন। দ্বিতীয় গুলিতেই তার বুক ফুটো হয়ে গেল। কবি তো অপরাজিতের মতন হাসলেন, হাহার শব্দে। তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ। কবি শান্ত ভাবে বললেন, আমি মরবো
জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে। কবি কোন উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবির রক্ত, ঘিলু, মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোড়ে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবি একবার নড়ে উঠল কি উঠল না, কেউ সেদিকে প্রক্ষেপ করেনি। আসলে কবি শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলুম কিনা আমার হাতে শিকল বাঁধা থাকবে না, বলেছিলুম কিনা আমার হাতে শিকল বাঁধা থাকবে না। একটা বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা সকলে এগিয়ে চলেছি। এই পরিবেশে দাঁড়িয়ে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা আরো একে অপরের হাত শক্তভাবে ধরতে পারি। কিছুই কোথাও জমি নেই, তবু তো কজন আছি বাকি। আয় মাধ্যমে এরপর আমরা প্রবেশ করতে চলেছি আমাদের গানের দুনিয়ায়। আমাদের অপূর্ব যেখানে অব্দি নাগাল পায় না সেই বিশ্ব প্রকৃতির বিশালতা শুধু গানের মাধ্যমে আমরা ছোঁয়ার চেষ্টা করি। আমাদের পরবর্তী নিবেদন উদিতার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।
একটি রবীন্দ্র নৃত্য। অংশগ্রহণে দেবলীনাদি। অমূল সৃষ্টিকে গিটারের তারে বাঁধতে মঞ্চে ডেকে নেব নৈরিতকে। কালী পুজোর আবহকে আরো একটু জিইয়ে রাখতে আমাদের পরবর্তী নিবেদন সংঘমিত্রা সুকৃতি এবং সমৃদ্ধিদের একবার নাচো গো শ্যামা। রাজা আর ডাকঘর এই তিনটি রবীন্দ্র নাটকে যে রাজার উপস্থিতি তিনি অন্তরালে থাকলেও প্রকাশ্যে আসেন এক সময়। জীবনে গভীর গহন যে পথ যেখানে গিয়ে না দাঁড়ালে পাওয়া যায় না তাকে, সেই পথ তো উন্মুক্ত নয়। আমাদের পরবর্তী নিবেদন তিয়াশার নৃত্য পরিবেশনা। সারা বছর এখানে ওরা অক্লান্ত পরিশ্রম করে, পড়াশোনা করে এবং বছরের শেষে যখন খুব ভালো রেজাল্ট করে তখন আমার থেকে গর্ব তো আর কারণ হয় না। এখন এখানে 2024-এ লিড পেয়েছিল রুদ্র, সেও বসে আছে, এবং 2025-এ লিড পেয়েছে সাগরিক, সেও আমার সামনে বসে আছে। তো এই মুহূর্তটা আমার জন্য খুব গর্বের। আমি প্রথমে এই বছর 2025 মাধ্যমিকে আমার এসজি বায়ো ইনস্টিটিউট থেকে যে সর্বোচ্চ নম্বর পেয়েছে লাইফ সায়েন্সে তাকে আগে ডেকে নেব এবং পুরস্কার দেওয়ার জন্য ডেকে নেব আমার জায়াবাবুকে। আমার জায়াবাবু বিহালা আর্য বিদ্যা মন্দিরের প্রাক্তন শিক্ষক, এবিটি এর প্রাক্তন সদস্য। উদিতা যেমন সুন্দর গান করে, পড়াশোনাও করে, বইটা দেখিস একবার, দরকারে লাগবে তোর।
সেই আবেগকে এক সূত্রে গেঁথে আমাদের পরবর্তী গীতিমাল্য সুজয় দা এবং রোহিণীদের কণ্ঠের সঙ্গে গিটারে সৌম্যজিৎ দা।
बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये और तुम बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये
দেবস্মিতাদি এবং সুস্মিতার মাধ্যমে। এরপর যথারীতি আমরা এগিয়ে যাবো আমাদের পরবর্তী নিবেদনের দিকে। আমাদের পরবর্তী নিবেদনে আমরা দেখতে পাবো হেমন্ত মুখোপাধ্যায়ের অমর সৃষ্টির স্মরণে আমাদের ইনস্টিটিউটের অন্যতম খুদে সদস্য শ্রেষ্ঠাংশুর গান। একটা ছোট্ট কথা একটু বলি, শ্রেষ্ঠাংশুর এটা প্রথম মঞ্চে গান, ঠিক আছে? আপনারা আমাকে সার্টিফিকেট দিন। ও খুব ভয় পাচ্ছিল, ও বলতো স্যার আমি কোনোদিন স্টেজে গান করিনি। আমি ওকে বারবার বুঝিয়েছি না করতেই হবে, এবং আমাকে এটা রেকর্ডিং 3 বার পাঠিয়েছে, সেটা হচ্ছে কিনা এটা হচ্ছে কিনা, আমি গানের কিছুই বুঝি না, তাও আমাকে পাঠিয়ে যাচ্ছে। তো আপনারাই সার্টিফিকেট দেবেন, ও কিন্তু প্রথম আমার মঞ্চে গান করবে, তো এটা আমার একটা গর্বের ব্যাপার আর কি। ও অনেক দূর যাক। শ্রেষ্ঠাংশকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এগিয়ে যাবো আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে। জগতের সকল সৌন্দর্য তিল তিল করে জুড়ে তৈরি হয়েছিল আমাদের তিলোত্তমা। সেই অপূর্ব কাহিনী নিয়ে আজকে শেষ নৃত্য পরিবেশনা। মঞ্চে ডেকে নেব সংঘমিত্রা, সুকৃতি ও সমৃদ্ধি দিদিদের। এরপরেই থাকবে আজকের অন্যতম বিশেষ আকর্ষণ, ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের অনুনাটক।
একবার করে দিয়েছি তার সবগুলো উপকার করেছি। বটে, তা আজ আমি একবার পরীক্ষা নিয়ে দেখি। তা দেখুন, তোর মাস্টার বসে এমন মার মেরেছেন যে আজও পেট চচ্চর করছে। আজ আমি এর শত্রু নই, ওকে আমি তাড়াবো। কেমন হলো? কি আচ্ছা, মেধো পুরোনো সব পড়া মনে আছে তো? মাস্টার বসে যা পড়িয়ে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে? যা মাটি ফুটে ওঠে। একটা উদাহরণ দে তো। কেন? কিছু কি কিছু কি বলছিস? মশাই এখন কিছু বলবেন না। আচ্ছা, তুমি তো পদ্য পাঠ, তা বলো তো কাননে কি ফোটে? কাঁটা। আগে মিঠি মিঠি মারেন কেন? আমি কি মিথ্যা কথা বলছি? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে ইতিহাসে কি বলে? পোকায়। আগে মিঠি মিঠি মার খেয়ে মরছি। সিরাজউদ্দৌলা কেন? পুরো ইতিহাস বইখানেই তো পোকায় কেটেছে। কি বাবা। আচ্ছা ঠিক আছে, ব্যাকরণ শিক্ষা হয়েছে? হয়েছে। কর্তা কি? তিনি কি? তার একটা উদাহরণ দাও দেখি। কোনটা হলো পাড়ার জয়মনসী। আচ্ছা, কেন বলো দেখি? তিনি সারাদিন ক্রিয়াকর্ম নিয়েই থাকেন। তোমার মাথা। আগে মাথা নয়, এটা পিঠ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ কি বলো দেখি? জানি নে, ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা, অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। এমনি তুমি দুটো অঙ্ক ধরো দেখি। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলা হয়েছে শুধু 5 মিনিট খেয়ে বাকি সব সন্দেশ তোমাকে তোমার ছোট ভাইকে দিতে হবে। আর তোমার সন্দেশ খেতে সময় লাগে মোট 2 মিনিট। তা তুমি কটা সন্দেশ তোমার ছোট ভাইকে দেবে? একটাও না। কেমন করে? সব কটা খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা বলি। আরেকটা অঙ্ক ধরো। আচ্ছা, যদি একটা বটগাছ প্রত্যহ সিকি ইঞ্চি করে উচ্চতা লাভ করে, যে বটগাছের উচ্চতা এ বৈশাখের পয়লা 10 ইঞ্চি ছিল, তার উচ্চতা ফিরে বৈশাখের পয়লা কত হবে? যদি গাছটা বেঁকে গিয়ে থাকে তাহলে বলতে পারি না। যদি সিধে ওঠে তাহলে নিম্পে দেখলেই ঠাউরাবে। আর যদি এতদিনে মরে গিয়ে থাকে তাহলে কোনো কথাই নেই। তোমার বুদ্ধি খোলে না লক্ষ্মী ছাড়া। মেরে তোমার পিঠ আমি লাল করে দেবো, তবে তুমি সিধা হবে। আগে মারের চোটে অনেক সিধে জিনিসও বেঁকে যায়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া শুনুন। একটা কথা আছে যে গাধাকে পিটলে ঘোড়া হয়, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছাত্র শিখতে পারে, অধিকাংশ মাস্টার মশাই শেখাতে পারেন না। শুধু মার খেয়ে মরে বেচারা ছেলেটা। আপনি আপনার বেগ নিয়ে প্রস্থান করুন। দিন কতক যা, মধুসূদনের পিঠ জুড়ো আমি ওকে পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল মশাই। ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। একে আমি 30 দিন কুপিয়ে কুপিয়ে মাত্র 5 টাকা পাই। সেই মেহনতে আমি যদি বাগান গিয়ে মাটি কোপাতাম, অন্তত দিনে 10 টাকাও পেতাম। মানে হয়। আশা করি সবাই খুব উপভোগ করেছেন আজকের শেষ অনুষ্ঠান। আমাদের গত বছরও ডক্টর কাদম্বিনী গাঙ্গুলির উদ্দেশ্যে আমাদের শেষ শ্রদ্ধাঞ্জলি ছিল। আজকেও আমাদের শেষ শ্রদ্ধাঞ্জলি আরেক বিশ্ব বরেণ্য বাঙালির স্মরণে, তার নাম আচার্য জগদীশ চন্দ্র বসু। আমরা একদম শুরুতে শ্রীতমা ম্যাডামকে পাইনি, এখন আমি পুনরায় আমিনুর স্যার, বর্ণালী ম্যাডাম এবং শ্রীতমা ম্যাডামকে একটু অনুরোধ করব মঞ্চে আসতে। আর তিয়াশাকে একটু অনুরোধ করব ফুলের ট্রেটা একটু নিয়ে আসো মঞ্চে। হ্যাঁ, একটু আপনাদের অনুরোধ করছি, আপনারা একটু পুষ্পার্ঘ্য প্রদান করে আমাদের এই শেষ অনুষ্ঠানটির সূচনা করুন। সামনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু কোনো প্রিন্ট করা ছবি নয়, সেটা কিন্তু একজনের আঁকা, বর্ষার আঁকা। বর্ষা বিএসসি স্টুডেন্ট আমার, বর্ষার আঁকা ছবি। এবং গত বছর ওই এঁকেছিল ডক্টর কাদম্বিনী গাঙ্গুলির ছবি, এবং এবছর ওই এঁকেছে আবার। 19 শতাব্দীতে ভারতে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এসেছিল যে নবজাগরণ, বিজ্ঞানাচার্য জগদীশ চন্দ্র বসু তার মূর্ত প্রতীক। উত্তর পুরুষদের অকর্মণ্যতায় প্রাচীন ভারতের দর্শন ও বিজ্ঞান সাধনার
সকল দুয়ার অবরুদ্ধ হয়ে গিয়েছিল। সেই সাধনার, সেই আরাধনার, যজ্ঞশালার রুদ্ধদ্বার উন্মুক্ত করবার জন্য আবির্ভূত হলেন প্রাচীন ভারতীয় ঋষির আধুনিক রূপমূর্তি আচার্য জগদীশ। তার সাধনায় প্রাচ্যের দর্শন ও পাশ্চাত্যের বিজ্ঞানের মধ্যে রচিত হল নতুন সেতুবন্ধন। স্বয়ং রবি ঠাকুর তাকে উদ্দেশ্য করে বলছেন, ভারতের কোন বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি, হে আর্য আচার্য জগদীশ? নভেম্বর 1858 সাল ঢাকার রানীখালে জগদীশ চন্দ্রের জন্ম। পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, মাতা বামা সুন্দরী বসু। পিতার স্বদেশপ্রীতি ও স্বদেশী শিল্প প্রতিষ্ঠার উৎসাহ এবং মাকে দেওয়া রামায়ণ মহাভারতের পাঠ জগদীশ চন্দ্রের জীবনে ব্যর্থ হয়নি। শৈশবে গ্রামের পাঠশালায় অধ্যয়নকালে সাধারণ মানুষের সন্তানদের অভিজ্ঞতা এবং শিল্পী কারিগরদের কর্মকুশলতা তিনি সঞ্চয় করে রেখেছিলেন তার জীবন পাত্রে। ফরিদপুরের বাংলা স্কুলে শিক্ষা লাভের পর জগদীশ চন্দ্র ভর্তি হলেন কলকাতার হেয়ার স্কুলে এবং তারপর সেন্ট জেভিয়ার্স স্কুলে। এখানে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পাশ করে জগদীশ চন্দ্র বিলাত যাত্রা করেন। লন্ডনে প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যার পাঠ গ্রহণ করেও অসুস্থতার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিএ এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে বিএসসি উপাধি গ্রহণ করে স্বদেশে ফিরে আসেন। এবার জগদীশ চন্দ্র প্রেসিডেন্সি কলেজে গ্রহণ করলেন অধ্যাপকের পদ। শ্বেতাঙ্গ ও ভারতীয় অধ্যাপকদের মধ্যে বেতন বৈষম্যের প্রতিবাদে তিনি 3 বছর কাল কোনো বেতন গ্রহণ করলেন না। অবশেষে কর্তৃপক্ষ শ্বেতাঙ্গ ও ভারতীয় অধ্যাপকদের সমহারে বেতন দেবার যৌক্তিকতা স্বীকার করে তাকে তার বকেয়া বেতন মিটিয়ে দেন। সেই অর্থে জগদীশ চন্দ্র ঋণগ্রস্ত পিতাকে করলেন ঋণ মুক্ত। বুকের
বিষয়ে অনুসন্ধান ব্যাকুলতা তাকে কোথাও থামতে দিল না। পরাধীন দেশের বৈজ্ঞানিক হওয়ার অভিশাপে বহু দুঃখ আঘাত সত্ত্বেও অবশেষে বিদ্যুৎ তরঙ্গ বিষয়ে তার আবিষ্কার বিস্মিত করল তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ভূষিত করল ডিএসসি উপাধিতে। পাশ্চাত্য জগৎ সেদিক সসম্ভ্রমে স্বীকার করে দিল এই ভারতীয় বিজ্ঞানের মৌলিক আবিষ্কারের কথা। রবীন্দ্রনাথ পাঠালেন পরাধীন ভারত জননীর অশ্রুসিক্ত আশীর্বাদ। জগদীশচন্দ্রেরই প্রাপ্য, কিন্তু মার্কনি জগদীশচন্দ্রকে অস্বীকার করে স্বয়ং লাভ করলেন ওই দুর্লভ মর্যাদা। জগদীশচন্দ্র অত্যন্ত বেদনার সঙ্গে লিপিবদ্ধ করলেন, যাহারা আমার বিরুদ্ধ পক্ষ ছিলেন তাহাদেরই একজন আমার আবিষ্কার পরে নিজের বলিয়া প্রকাশ করেন। জগদীশচন্দ্র মানুষের বিশ্বাসঘাতকতায় বিরক্ত হয়ে পদার্থবিদ্যা ত্যাগ করে ফিরে এলেন উদ্ভিদবিদ্যায়, উদ্ভিদবিদ্যার শ্যামল প্রশান্তির মধ্যে। বিশ্বজগতের সর্বত্রই জড় ও চেতনের প্রাণের নির্বাধ প্রকাশ। ভারতের বৈদিক ঋষিদের এই দার্শনিক উপলব্ধি প্রতিষ্ঠিত হল জগদীশচন্দ্রের বিজ্ঞান সাধনায়। জগদীশচন্দ্র একাধারে বৈজ্ঞানিক, দার্শনিক ও সাহিত্যিক। হতবান ভারত সন্তান হিসাবে তিনি পরাধীনতার যে বেদনা মর্মে মর্মে উপলব্ধি করেছেন তা অশ্রুসিক্ত ভাষায় লিপিবদ্ধ হয়ে রয়েছে তার অব্যক্ত গ্রন্থ। প্রকৃতপক্ষে তার বিজ্ঞান মনীষা, দার্শনিক চেতনা, সাহিত্য প্রতিভা ও দেশপ্রেমের উজ্জ্বল সমাহার। তোমাদের
সমস্ত সঞ্চয় দিয়ে পরাধীন ভারতের বিজ্ঞানের গবেষণা দৈন্য দূর করবার উদ্দেশ্যে তিনি 1917 সালের 30 নভেম্বর স্থাপন করলেন বসু বিজ্ঞান মন্দির। বিজ্ঞানের রহস্যপুরীর দ্বার একে একে উন্মুক্ত করে বিজ্ঞান লক্ষ্মীর সেবায় বহু তরুণ প্রতিভাকে অনুপ্রাণিত করে এবং ভারতের বিপুল সম্ভাবনাময় বিজ্ঞান সাধনার দ্বারোদ্ঘাটন করে 1937 সালের 23 নভেম্বর এই বিজ্ঞানীর পরলোক গমন করেন। এই মহান বিজ্ঞান সাধক তার উত্তর সাধকদের জন্য যে বিজ্ঞান মন্দির নির্মাণ করে গিয়েছেন তা ব্যর্থ হবার নয়। বিশ্ববিজ্ঞানের এই মহান সাধক দীনাহীনা ভারত জননীর রাজনম্র শিরে পড়িয়েছেন মহিমার যে গৌরব মুকুট তা ম্লান হবার নয়। তার বিজ্ঞান তপস্যা ভারতের সকল স্বপ্নের মধ্যে লাভ করুক চরম সার্থকতা।
একটু ছাত্রছাত্রীদের সবাইকে ডাকবো মঞ্চে, সকল ছাত্রছাত্রীদের সবাইকে, ঠিক আছে? সকল ছাত্রছাত্রী ক্লাস 9 থেকে বিএসসি গ্রাজুয়েশন সবাই চলে আসো, একটা গ্রুপ ফটো তোলা হবে। তোমরা জানো, তোমরা আগের বছর অনেকেই ছিলে, তোমরা জানো কি হয় শেষে একটা আমাদের গ্রুপ ফটো হয় এবং আমাদের মূল অনুষ্ঠান শেষ।